23 আগস্ট 2023 সন্ধ্যে 6:04। চন্দ্রযান-3-এর ল্যান্ডার বিক্রম চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে। আমেরিকা, রাশিয়া এবং চীনের পর চতুর্থ দেশ হিসাবে ভারত চাঁদের মাটি স্পর্শ করার কৃতিত্ব অর্জন করল। আর দক্ষিণ মেরুতে ভারত বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের মাটি স্পর্শ করে। চন্দ্রযান-3-এর যাত্রা শুরু হয় 14 জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে। সৌজন্যে ভারতের 54 বছর বয়সী ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ভারতের ইতিহাসে এই দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যার সূচনা হয়েছিল আজ থেকে প্রায় 61 বছর আগে। যার পিছনে ছিলেন একমাত্র ব্যক্তি, যিনি তার উদ্যোগ না নিলে ভারত এত বড় ইতিহাস করত না। সেই সূচনার দিনগুলি এবং তাকে নিয়ে আজকের আমাদের এই এপিসোড। ভাবলে অবাক হতে হয় যে ইসরোর যে এই চাঁদ ধরতে যাওয়ার আকাঙ্ক্ষা, তা জন্ম নিয়েছিল কেরালার সমুদ্র তীরবর্তী একটি প্রাচীন গির্জায়। মহাকাশ ছোঁয়ার স্বপ্নে বিভোর কয়েকজন প্রতিভাধর বিজ্ঞানীর হাত ধরে। আর তাদের মধ্যে অন্যতম কাণ্ডারি হলেন ডক্টর বিক্রম আম্বালাল সারাভাই, যিনি 1919 সালের 12 আগস্ট আহমেদাবাদ শহরে এক সম্ভ্রান্ত সারাভাই পরিবারে জন্মগ্রহণ করেন, যাকে ভারতের মহাকাশ গবেষণার জনক বলা হয়। ডক্টর বিক্রম আম্বালাল সারাভাই তিনি আহমেদাবাদ গুজরাট কলেজে পড়াশোনা করেন। পরে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে চলে যান। বিক্রম সারাভাই 1942 সালে শাস্ত্রীয় নৃত্যশিল্পী মৃণালিনীকে বিয়ে করেন। 1945 সালে পিএইচডি করার জন্য আবার কেমব্রিজে চলে যান। 1947 সালে কসমিক রে ইনভেস্টিগেশন ইন টপিক্যাল ল্যাটিটিউডস নামে একটি থিসিস লেখেন। মহাকাশ গবেষণা নিয়ে অলরেডি আমেরিকা ও রাশিয়ার মধ্যে কোল্ড ওয়ার শুরু হয়ে গেছে। বিক্রম সারাভাই মহাকাশ গবেষণায় জোর দেওয়া নিয়ে প্রথম সরব হন, আর তাকে সমর্থন করেন বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবা। বিক্রম সারাভাই প্রধানমন্ত্রী নেহরুকে বোঝাতে সক্ষম হন যে ভারতের ক্ষেত্রে মহাকাশ গবেষণা কতটা গুরুত্বপূর্ণ, আর প্রধানমন্ত্রী নেহরুও গুরুত্ব বিবেচনা করে ডক্টর বিক্রম সারাভাইকে সমস্ত রকম সাহায্য করতে এগিয়ে আসেন। 1962 সালে তৈরি করেন ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি অফ স্পেস রিসার্চ, আর যার প্রধান হিসেবে বেছে নেন ডক্টর বিক্রম সারাভাইকে, আর তার সঙ্গে যোগ দেন বিজ্ঞানী হোমি জাহাঙ্গীর ভাবা। মহাকাশ গবেষণার জন্য প্রয়োজন হয়ে পড়েছিল উপযুক্ত রকেট ও তার উৎক্ষেপণ কেন্দ্রের জন্য অনুকূল পরিবেশ। অনেক জায়গা দেখার পর সারাভাই বেছে নেন কেরলের তিরুবনন্তপুরমের কাছে থুম্বার সমুদ্র তীরবর্তী একটি স্থান। বেছে নেওয়ার দুটি কারণ হলো, জায়গাটা চৌম্বকীয় মধ্যরেখার কাছাকাছি, বায়ুমণ্ডলের উপরের স্তরে গবেষণা চালানোর জন্য উপযুক্ত। কিন্তু এই জায়গা অধিগ্রহণ করতে গিয়ে দুটি সমস্যা দেখা দিয়েছিল। প্রথমত, অধিগ্রহণ এরিয়ার মধ্যে মৎস্যজীবীদের বসবাস, তারা আশ্রয় হারাবে। দ্বিতীয়ত, প্রাচীন সেন্ট মেরি ম্যাগডালের গির্জা ও বিশপের বাসস্থান। এই সমস্যার সমাধানের জন্য সারাভাই ঠিক করলেন তিনি কথা বলবেন গির্জার ফাদার পিটার বার্নার্ড পেরেরার সাথে। কথা মতো তিনি গেলেন ফাদারের কাছে এবং তিনি ফাদারকে কথা দিলেন 1 বছরের মধ্যে তাদের জন্য তিনি সমুদ্রের তীরে একটি বিকল্প ব্যবস্থা করবেন। সমস্ত শোনার পরে ফাদার বললেন পরের দিন আসতে। পরের দিনটি ছিল সানডে। কথা মতো সারাভাই সকালে উপস্থিত হলেন গির্জায় ফাদারের কাছে। সঙ্গে ছিলেন আমাদের গর্বের ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার। গির্জায় তখন ফাদার স্থানীয়দের নিয়ে প্রার্থনা করছিলেন। ডক্টর কালামের লেখা থেকে জানা যায় যে প্রার্থনায় উপস্থিত স্থানীয়দের সামনে ফাদার সমস্ত কথা খুলে বললেন। তাদের বোঝালেন বিজ্ঞানের প্রয়োজনীয়তার কথা, মহাকাশ গবেষণার কথা, এতে দেশের কি উপকার হবে, তাদের কি উপকার হবে। সবশেষে ফাদার
সকলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, আমার সন্তানগণ, আমরা কি আমাদের ঘর, আমার ঘর এবং ঈশ্বরের ঘর এক মহান বিজ্ঞানীর মহৎ উদ্দেশ্য সাধনের জন্য ত্যাগ করতে পারি? প্রশ্ন শোনার পর গির্জায় কয়েক মুহূর্ত নীরবতা। তারপর সকলে সমস্বরে বলে ওঠে, আমিন। সেদিনের কথা বর্ণনা দিতে গিয়ে ডক্টর কালাম জানিয়েছিলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই তারা তাদের বিকল্প বাসস্থান পেয়েছিলেন। সেই ছিল সূত্রপাত। তারপর শুরু হলো ভারতের প্রথম রকেট উৎক্ষেপণের আয়োজন। আর সেই থুম্বার গির্জা হয়ে উঠল ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রথম অফিস। ফাদারের বাড়িটি হয়ে ওঠে বিজ্ঞানীদের গবেষণাগার। সারাভাই একে একে আরো বিজ্ঞানীদের খুঁজে খুঁজে নিয়ে আসেন থুম্বায়। তাদের মধ্যে ছিলেন বিজ্ঞানী বসন্ত গোয়ারিকার। তিনি ইংল্যান্ডের অ্যাটমিক এনার্জি অথরিটিতে কাজ করতেন। তিনি সমস্ত সুযোগ সুবিধা ছেড়ে চলে আসেন সারাভাইয়ের স্বপ্ন সফল করতে। তার গবেষণাগারটি গড়ে ওঠে গির্জার গোয়াল ঘরে, যেখানে গবাদি পশুর খাদ্যশস্য মজুত করা হতো। অল্প খরচে তৈরি করা হয় ভারতের প্রথম উৎক্ষেপণ রকেট, যেটি ছিল সাউন্ডিং রকেট। তরুণ বিজ্ঞানীদের প্রশিক্ষণের জন্য এটি একটি উপযুক্ত রকেট এবং সময়ও কম লাগে। সেই সময় মেরি ম্যাকডালেন গির্জার নাসায় তৈরি সাউন্ডিং রকেটের অংশগুলো অ্যাসেম্বলিং এর কাজ করা হতো। দায়িত্বে ছিলেন ডক্টর আব্দুল কালাম, ঈশ্বর দাস এবং আরাভামুদান। 21শে নভেম্বর 1963 সাল সন্ধে 6টা থুম্বায় উৎক্ষেপণ করা হয় নাসার সাউন্ডিং রকেট নাইকি অ্যাপাসে। একটি ট্রাক এবং হাতে চালানো হাইড্রোলিক ক্রেনের সাহায্যে রকেট নিয়ে যাওয়া হয়েছিল গির্জার কিছুটা দূরে লঞ্চিং প্যাডে। উৎক্ষেপণের সময় ঘটে যায় বিপত্তি। ট্রাক থেকে তুলে লঞ্চিং প্যাডে বসানোর সময় রকেট কাত হতে শুরু করে, কারণ হাইড্রোলিক ব্যবস্থায় লিক, আর ক্রেন সারানোর সময় নেই। অগত্যা সবাই মিলে ঠেলে রকেটটাকে দাঁড় করায়। অবশেষে নির্দিষ্ট সময়ে আকাশে উঠল ভারতের প্রথম রকেট। ওদিকে আমেরিকা ও রাশিয়ার মধ্যে মহাকাশ গবেষণা নিয়ে কোল্ড ওয়ার মধ্য গগনে। 1965 সালে থুম্বায় স্থাপিত হলো স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টার। কৃত্রিম উপগ্রহের সংকেত মাটি থেকে ধরার জন্য আহমেদাবাদে গড়ে ওঠে এক্সপেরিমেন্টাল কমিউনিকেশন আর্থ স্টেশন। 1969 সালের 15 আগস্ট ভারত সরকারের আণবিক শক্তি দপ্তরের অধীনে গড়ে উঠল ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এদিকে বিক্রম সারাভাই দেশের পূর্ব উপকূলে খুঁজছিলেন আরও একটি রকেট উৎক্ষেপণ কেন্দ্র, কারণ পৃথিবীর আবর্তনকে কাজে লাগিয়ে রকেট উৎক্ষেপণ করলে রকেটের গতি সঞ্চারিত হবে। অনুকূল স্থানও পাওয়া গেল। চেন্নাই থেকে 100 কিলোমিটার দূরে শ্রীহরিকোটা দ্বীপ। 30শে ডিসেম্বর 1971 সাল হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ডক্টর বিক্রম সারাভাই। 1972 সালে ভারত সরকার মহাকাশ দপ্তর তৈরি করে ইসরোকে নিয়ে আসেন নিজেদের অধীনে। আর ওই সালে বেঙ্গালুরুতে তৈরি হয় ইসরো স্যাটেলাইট সেন্টার। 1972 সালে ইসরোর চেয়ারম্যান হন সতীশ ধাওয়ান। আর 1975 সালে তার নেতৃত্বে উৎক্ষেপণ করা হয় ভারতের কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট। 2008 সালের 22শে অক্টোবর শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপিত চন্দ্রযান-1 ভারতের মহাকাশ অভিযানের মোড় ঘুরিয়ে দিয়েছে। কেরালার থুম্বার গির্জা থেকে আজকের ইসরো, সাউন্ডিং রকেট থেকে আজকের চন্দ্রযান-3, নানা প্রতিকূলতা ব্যর্থতা পেরিয়ে অপ্রতিহত গতিতে ছুটে চলেছে ভারতের মহাকাশ ছোঁয়ার স্বপ্ন, যার সূচনা করেছিলেন ডক্টর বিক্রম সারাভাই, ভারতের মহাকাশ গবেষণার জনক। আজকের এই এপিসোডটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর দেখা হচ্ছে নতুন দিনের নতুন কোনো এক এপিসোডে।